এসআইআর এর কাজের চাপে বারবার অসুস্থ হচ্ছেন বিএলওরা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে একেবারে সুর সপ্তমে তিনি বারবার অভিযোগ করেছেন, আর এবার বিএলওদের কমিশনের হুঁশিয়ারি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। এসআইআর নিয়ে বিএলওদের খোলা চিঠিতে বিএলওদের সতর্কবার্তা কমিশনের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ইচ্ছাকৃত ভুলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি, এই ইচ্ছাকৃত ভুল বলতে কমিশনের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? দেখো, আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত বুথ লেভেল অফিসারদের কাছে অপশন আছে। তারা যদি এনামুরেশন ফর্ম বা এসআইআর ফর্মে কোনো ভুল করেন তাহলে সেটা শুধরে নিতে পারেন। তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিএলও অ্যাপে রোল ব্যাক অপশন দেওয়া হয়েছে। এই রোল ব্যাক অপশনের মাধ্যমে যদি তারা কোথাও কোনো, বিশেষ করে 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার লিঙ্ক করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকেন বা কোনো মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার বা স্থানান্তরিত ভোটার যদি নাম বাদ না দিয়ে থাকেন তাহলে সেই ভুলগুলি তারা শুধরে নিতে পারেন। আর এখানেই কমিশন বলছে যে এই জায়গাগুলি ইচ্ছাকৃত ভুল হবে, যদিও ইচ্ছাকৃত ভুলটা কি সেটা কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যে খোলা চিঠি দিয়েছেন সেখানে নির্দিষ্টভাবে কোনো ব্যাখ্যা নেই। কিন্তু কমিশনের আধিকারিকরা বলছেন, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবারই বলে দেওয়া হয়েছে যে ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার যাতে তালিকা থেকে বাদ দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যদি খসড়া তালিকা প্রকাশের পরেও সেই তালিকাগুলি বা সেই নামগুলি বাদ না যায় তাহলে ধরে নেওয়া হবে সেটাই ইচ্ছাকৃত ভুল, এবং সেক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। আর সেই কারণেই বিএলওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি, এবং কি কি আইনি পদক্ষেপ তা বোঝা গেল, কিন্তু এই ইচ্ছাকৃত ভুলকে ডিফাইন কিভাবে করবে কমিশন? দেখো, কমিশন মনে করছে যে এই যে ভুলগুলি, অর্থাৎ ভোটারের তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ না দেওয়া বা ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া বা ভুয়ো ভোটারের নাম বাদ না দেওয়া, এটাকেই বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল, এবং সেটাকেই কমিশন ধরে রেখে বিএলওদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে। কিন্তু কমিশন এটাও বলছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বার্তা এটাও দেওয়া হচ্ছে যে বিএলওদের মনে রাখতে হবে তারা বর্তমানে ডেপুটেশনে রয়েছে, নির্বাচন কমিশনের ডেপুটেশনে রয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। বেশ, ধন্যবাদ সোমরাজ। ঠিক একদিকে যখন বিএলওদের সতর্কবার্তা কমিশনের, খোলা চিঠি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের, ঠিক সেই সময় বিএলওদের পাশে সুপ্রিম কোর্ট। অতিরিক্ত চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ, সুপ্রিম কোর্টের মামলা অভিনেতা বিজয়ের দলের। প্রয়োজনে অতিরিক্ত বিএলও নিয়োগের নির্দেশ, বেশি নিয়োগের চাপ কমবে বিএলওদের। পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চের। রাজ্য সরকারগুলিকে নিয়োগের সুপ্রিম পরামর্শ, বিএলও অব্যাহতি চাইলে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ। आज का जो मामला था, टीवी के तरफ से एक एप्लीकेशन आई, तमिलनाडु के अंदर में बीएलओज पर एफआईआर रजिस्टर हो रहा है और कुछ बीएलओज सुसाइड कमिट कर रहे हैं। इसीलिए माननीय सर्वोच्च न्यायालय ने आज जो डायरेक्शंस पास किए, पहला डायरेक्शन ये था, हर स्टेट गवर्नमेंट का ये ऑब्लिगेशन है कि इलेक्शन कमीशन के रिक्वेस्ट पर उनको ऑन डेपुटेशन मैन पावर मुहैया कराना है। उनका दूसरा डायरेक्शन था, जो भी डेपुटेशन पर ऑफिसर्स स्टेट गवर्नमेंट के जाएंगे या मैन पावर जाएगा, वो एसआईआर के मामले को रिफ्यूज नहीं कर सकता, एसआईआर का भी काम उनको करना पड़ेगा। और तीसरा जो लीव एप्लीकेशन से रिलेटेड था कि जो भी बीएलओ लीव एप्लीकेशन देता है उसको केस टू केस बेसिस पे मेरिट पे डिसाइड करके उनको छुट्टी सैंक्शन की जा सकती है। इस तरह का 3 डायरेक्शन সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ভালোই অর্ডার দিয়েছে যে দরকার আছে অ্যাডিশনাল বিএলও নিয়োগ দরকার আছে, কিন্তু বিষয়টা এটা ইসিআই এর অবজারভেশনে রাখা উচিত ছিল একদম ফার্স্ট ডে 1 থেকে। প্রেশার অনেক কম হয়ে যেত। ধরুন এই যে ম্যাপিং এর কাজগুলো যদি অ্যাডিশনাল বিএলও থাকতো তাহলে শেয়ার করতো। ইসিআই কেন এত বিলম্বিত করলো? হ্যাঁ, অবশ্যই এটা ভালো হচ্ছে। রোগ বাড়ালে পরে কাজটা সংক্ষিপ্ত হলে ভালোভাবে কাজটা হয়। সময়টাও যদি একটু বাড়ানো থাকতো, আমাদের তো শুধু এইটুকু কাজ নয়, আমাদের বিভিন্ন কাজ করতে হচ্ছে তার সঙ্গে কিন্তু এটা, তাহলে সব কাজের সঙ্গে যখন আমরা একটা কাজ করি তখন আমাদের কি হয়, আস্তে আস্তে সেই জায়গাটা যদি সময় পাওয়া যায় তাহলে কাজটা নিখুঁতভাবে সম্পূর্ণ করতে পারি। একদিকে বিএলওদের খোলা চিঠি কমিশনের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ইচ্ছাকৃত ভুলে, ঠিক সেই সময় অন্যদিকে সুপ্রিম কোর্ট বিএলওদের পাশে। আর এই আবহে আবারও এসআইআর এর কাজের চাপে ফের অসুস্থ বিএলও। কামারহাটির 30 নম্বর বুথের বিএলও অসুস্থ। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা বিএলওর। অসুস্থ বিএলওকে বিশ্রামের পরামর্শ ডাক্তারদের। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ, এমনটাই দাবি করা হয়েছে। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, পরিবারের তরফ থেকে আমরা কি জানতে পাচ্ছি?
দেখো, কামারহাটি বিধানসভা 30 নম্বর বুথের বিএলও সুপ্রিয়া চক্রবর্তী তিনি কিন্তু এই এসআইআর এর যে ফর্ম বিলির যে কাজ, এই কাজে কিন্তু হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তার স্বামী বিষয়টি জানতে বুঝতে পেরে তার স্বামী মিহির চক্রবর্তী তৈরি করে তাকে কিন্তু সাগরদত্ত হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং সেখানে ইমার্জেন্সি জরুরি বিভাগে কিন্তু তার চিকিৎসা করেন চিকিৎসকেরা এবং চিকিৎসকেরা পরিষ্কারভাবে জানিয়েছেন যে অর্থাৎ এই যে কাজের যে অত্যন্ত চাপ এবং চিন্তার কারণে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই কিন্তু চিকিৎসকরা মনে করছেন এবং চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে স্ত্রীর যে অসুস্থ হয়ে যাওয়ার যে বিষয়, এই যে অত্যাধিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন তার স্বামী মিহির চক্রবর্তী এবং ইতিমধ্যে কিন্তু চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে নির্বাচন কমিশনে তাদেরকেও কিন্তু তিনি চিঠি দিয়েছেন সুপ্রিয়া চক্রবর্তী এবং ইতিমধ্যেই তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি বিশ্রামে রয়েছেন, এমনটা কিন্তু জানিয়েছেন সুপ্রিয়া চক্রবর্তী এবং তার স্বামী মিহির চক্রবর্তী। কাজ আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু আজকে কদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে মাথার যন্ত্রণা হচ্ছিল প্রচণ্ড। একদিন আমি মানে খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাও কাজটা কমপ্লিট করেছি। 2% বা 5%-এর মতো বাকি আছে। কাজ আমার কমপ্লিট। মোবাইলের কাজেও আমি করেছি, চার্জ অফিস থেকেও আমাকে সহযোগিতা করেছে, কিন্তু এখন হঠাৎ করে তাই এখানে ডাক্তার দেখালাম। ডাক্তারবাবু বলে এগুলো সব টেনশন আর ইয়ের জন্য, চাপা একটা তো ইয়ে থাকেই যে কাজটা সঠিকভাবে আমরা করতে পারছি কিনা। এমনিতে ঠিক ছিল, এবার রাত্রে কাজের তো একটুখানি চাপ আছে, তবুও যতটা পারছে নিজের ইয়ে নিয়ে কাজ করছে। চাপের ইয়েতেই ঘুম বা একটা কম হচ্ছে, খাওয়ার টাইমটা ঠিক মতো পাচ্ছে না, কারণ কাজটা আগে ওঠাতে হবে। কদিন ধরে মাথা যন্ত্রণা করা, কালকে বিকাল থেকে হঠাৎ করে প্রচণ্ড মাথা যন্ত্রণা এবং সেই সাথে প্রায় 8 থেকে 10 বারের মতো বমি। ডাক্তারবাবু বললো যে এটা স্ট্রেস থেকে এসে, বললেন কিছুদিন যদি সম্ভব হয় আপনি কথা বলে কদিন রেস্টে থাকুন, তারপরে আপনার বাকি যে কাজটা আপনি উদ্ধার করার চেষ্টা করুন। নজর রাখবো এবার বনগাঁর দিকে। বনগাঁর ভোটারের নাম হারিয়ে কারসাজি। এসআইআর এর ফর্ম, সেখানে সন্তানের সংখ্যা 3 থেকে বেড়ে হয়ে গেল 5। বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাসের 3 সন্তান কিভাবে বেড়ে 5 হলো, ঠিক কি প্রক্রিয়া চললো এখানে? অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, ঠিক কি ঘটনা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 191 পার্টের বাসিন্দা এই রবীন্দ্রনাথ বিশ্বাস, তিনি সাম্প্রতিক বিএলও তার বাড়িতে 5টি ছেলের ফর্ম দিয়ে আসে। তার নিজের 3 সন্তান, কিন্তু 5টি ফর্ম পাওয়ার পরেই তিনি বুঝতে পারেন যে তার নাম ভারিয়ে 2 জন ভোটার তারা নিজের ভোট বানিয়েছেন। তাদের নাম রাজু বিশ্বাস এবং বিশু বিশ্বাস। এই 2 জনের নামে পরবর্তীতে তিনি গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ করেছেন যে এই 2 জনকে তিনি চেনেন না, তাদের বাড়ি এই এলাকায় নয়, তারা তার নাম ভারিয়ে ভোট করেছেন, তাদেরকে যাতে ভোট থেকে ভোটার কার্ড বাতিল করা হয় তেমনই দাবি তুলেছেন তিনি। এ বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বনগাঁ দক্ষিণ বিজেপির বিধায়ক স্বপন মজুমদার অভিযোগের তীর তুলেছেন তৃণমূলের দিকে, যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তারাই কারচুপি করে এই ভুয়ো ভোট বানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে এই এলাকার বিধায়ক রয়েছেন বিজেপি, এই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির। নির্বাচন কমিশন খতিয়ে দেখুক যে কি করে এরকম একজন বাবা বানিয়ে ভুয়ো ভোটার হলো এবং এসআইআর এর ফর্ম এলো তার বাড়িতে, কি করে এই ঘটনা ঘটলো সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেখুক। প্রিয়াঙ্কা, আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। 2 ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ফর্ম 2 ওখান থেকে এসছে। 5টা রেখে ও 2 আবার বিএলওর কাছে ফেরত দিয়েছি, আরও একটা এক্সট্রা 2 ছেলের এসছে। না, সে 2টোকে চিনিনি। ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা বিএলওর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। এমন অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে। কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। যেখানে ঘটনাটা ঘটেছে
এখানকার এমএলএ বিজেপির, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা, আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। নজর রাখি এবার দেগঙ্গার দিকে। দেগঙ্গায় সেখানে প্রধান শিক্ষককে হুমকি নেতার, স্কুলের অফিস রুমে বসে আঙুল উঁচিয়ে হম্বিতম্বি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতার হুমকি দেখাই আপনাদের। আমাদের তফসিলা ভবন থেকে আছে, সেই তুলনায় তো আপনার স্কুলে একদিন আমি ডিস্টার্ব করি। আমি যদি ডিস্টার্ব করি কন্টিনিউ আপনাকে আমার হেডমাস্টার ম্যানুয়াল অনুযায়ী আপনাকে ছুটি দিতে হবে, মানে ছুটি দিতে হবে। তা দেবো? হ্যাঁ, আপনি যদি আমার ম্যানুয়ালটাকে দেবো। এইসব ছোটখাটো ব্যাপারে আপনি করছেন। আপনি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমার অ্যাবসেন্সে বা আমার প্রেজেন্সে, স্যার আপনার একটা দায় আমার কাছে থেকে যায়, আপনাকে এটা বুঝতে হবে। আপনি ঝগড়া করবেন না, আপনি ঝগড়া করবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না, আঙুল তুলে কথা বলবেন না। কে আপনি এখানে? আবার বলছি আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না। কিন্তু আপনি যা করার রিটেন করুন। আমি রিটেন করেছি, আমি রিটেন করেছি, আপনি রিটেন করুন। একদম কথা বলবেন না, বললাম রিটেন করুন। আপনি আপনার জায়গা ছাড়ছেন, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করছি, আপনি রিকোয়েস্ট করছি, আপনি যা করুন। বললাম আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার যা করার করুন। আমি রিটেন করেছি, আপনি স্কুল থেকে বাইরে যাবেন, আমার বলে যাবেন। আমি যা করার করেছি তো ওখানে, আমি এর বাইরে কিছু করবো না। আপনার যদি কাটার ক্ষমতা থাকে আপনি কাটুন, আপনি কাটুন, আরো কাটুন, আরো কাটুন। খাতায় খাতা আপনার হাত দেওয়ার অধিকার নেই। কে বলেছে? কি ক্যাম্পাসের বাইরে যাবেন সব আপনাকে মনে করতে হবে, ক্যাম্পাসের বাইরে যাবেন সব মনে করতে হবে। আপনার এই থ্রেট, আপনার এই থ্রেট কিন্তু আপনার বিপক্ষে যাবে। আপনাকে রিকোয়েস্ট করেছি। জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ভিডিও আমরা দেখলাম স্কুলের অফিস রুম, সেখানে বসেই প্রধান শিক্ষক এবং নেতার বচসা, বাগবিতণ্ডা, এমনকি হাজিরা খাতায়, রেজিস্টার খাতায় সেখানে প্রধান শিক্ষকের নাম কাটছেন নেতা। কে এই নেতা? কি নিয়ে এই সূত্রপাত? একদম দেখো, দেগঙ্গার এক স্কুলে কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে এক সহকারী শিক্ষক, শাসক নেতার এক বাগবিতণ্ডা, এবং স্কুলের মধ্যে বসে সেখানে কিন্তু প্রধান শিক্ষককে একাধিকবার কিন্তু হুমকি দিচ্ছেন। কি বলছেন? আমাদের সাথে টেক্কাই যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতি ব্যক্তি, টক করে গেলে আপনার ক্ষতি হবে, এবং আমার অ্যাপার্টমেন্ট লেটার ডিস্ট্রিক্ট কমিটি থেকে এসছে, আমি এলাকার শাসক দলের সভাপতি, সেই তুলনায় আমি আপনার ডিস্টার্ব করি না, আমি ডিস্টার্ব করলে ম্যানুয়ালি আপনি ছুটিতে নিতে বাধ্য হবেন। শাসক নেতার হুমকি দেওয়া, আপনি আমার সাথে লড়াই করতে যাচ্ছেন কেন? আমি এই ধরনের, আমি এলাকার প্রেসিডেন্ট, আপনি আমার এলাকায় হেডমাস্টার বাহাদুরি করতে যাচ্ছেন কেন? আমি খাতায় অ্যাবসেন্টের জায়গায় কালি দিয়ে মুছে দেবেন। স্কুলে অনিয়ম আসেন, একাধিক অভিযোগ তোলেন প্রধান শিক্ষক, এবং সেখানেই এই প্রধান শিক্ষককে হুমকি দেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং সহকারী শিক্ষক। কিন্তু অন্যদিকে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির স্পষ্ট দাবি যে এই প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত, তা নিয়ে তিনি একাধিকবার সোচ্চার হন, এবং তার সোচ্চার হতেই কিন্তু এই প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় সহকারী শিক্ষক এবং শাসক দলের নেতা। যা নিয়ে কিন্তু সেই অডিও, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও সত্য যাচাই করেন নিউজ 18 বাংলা। কিন্তু যেভাবে এই ভিডিও ভাইরাল হচ্ছে, জানি ইতিমধ্যেই সরগোর পড়ে গেছে দেওয়ানগঞ্জ এই স্কুলে। আপনি কাটুন, আরো কাটুন। ভিডিওটা হয়েছে যেটা, সেটা ঘটনাটা সঠিক। সমস্যা হচ্ছে আমি তো আপনাকে মিডিয়াতে বাইট বা কিছু জানানোর ব্যাপারে বলতে পারবো না। আমি যেটা জানানোর আমার পেশাগত সংগঠন ASFHM এর GS কে বলেছি, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানিয়েছি। তারা যদি কোয়ারি করেন তাদেরকে জানাবো। না, এই ধরনের কি থ্রেট বা এই ধরনের হুমকি, একটা ভিডিও যেটা ভাইরাল, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি এই ব্যাপারে আমার নামে মিথ্যা একটা অভিযোগ করেছেন। আমি উচ্ছৃঙ্খল, কোনো রকম তার ভিডিও ফুটেজ দেখলেই বোঝা যাবে। কিন্তু উনি অনিয়মিত আসেন, অনিয়মিত যান, ওনার যাওয়া আসার মধ্যে কোনো নিয়ম নেই। অ্যাটেন্ডেন্স খাতা, যেটা অ্যাটেন্ডেন্স খাতা, সেটা মুছে দিয়েছেন কালি দিয়ে? না না, কোনো মুছিনি, কোনো, ওখানে একদম সম্পূর্ণ ভিত্তিহীন। কালি থাকলে, হোয়াইট না থাকলে আপনি বুঝতে পারবেন। একজন শিক্ষক হিসেবে কোনো শিক্ষকের সঙ্গে উনি ভালো ব্যবহার করেন না। আমরা ন্যায় নিষ্ঠার সাথে স্কুলটা চালাই, ওনার দুর্ব্যবহারের জন্য স্কুলটা আজকে ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা ঠিক না। কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা, স্কুলের জায়গা। যে শিক্ষার যে নিয়ম,
সেই নিয়মে তাকে 11টা 4:30 ডিউটি করতে হবে। সেখানে যদি তার কোনো মিটিং থাকে বা কোনো রাজনৈতিক লোক হোক, সেটা 4:30 পরে সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা মানে একদম ঠিক না, এটা গহিত কাজ এবং শিক্ষার মান এতে আরও কমে যাবে এবং অন্য মাস্টারমশাইরাও সুযোগ পেয়ে যাবে। তো আমরা আগামী দিনে আমরা ওই মাদ্রাসা নিয়ে বসবো। ওই মাস্টারমশাই যেটা টেবিল চাপড়ে করছে ওটা আমরা সমর্থন করছি না। আর এবার নজর রাখবো নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় লরি। ডেবরার মাতপুর গুরুগঞ্জ এলাকায় সেখানে লরির যাতায়াত, লরির দাপটে রাস্তা ঢাকছে ধুলো ধোঁয়ায়। নিষেধাজ্ঞা সত্ত্বেও ডেবরার গ্রামীণ রাস্তায় লরি কিভাবে চলছে, গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করেও সুরাহা মিলছে না। আমাদের গ্রামীণ সড়ক যোজনা রাস্তা এবং এতে 10 টন পাস থাকে গাড়ি, তাতে ভারী ভারী 12 চাকা লরি ঢুকছে উগুটি নিয়ে, রাতের অন্ধকারেও ঢুকছে, দিনের বেলাতেও ঢুকছে। দিনের বেলা আটকেছি আমরা এই গ্রামে, মাল নামাতে দিইনি। আমরা চাইছি যাতে এই গ্রামীণ সড়কে মানে রাস্তাতে যাতে না কোনো এত ভারী ভারী যানবাহন না চলে, তার জন্যই ব্যবস্থা করার জন্য। বড় বড় গাড়ি ঢুকতিছে, আর এই বড় গাড়ি ছোট রাস্তায় যেন না ঢুকে, তার জন্য জেনারেল মিটিংও প্রধানকে বলা হয়েছিল, ব্যারিকেড দেওয়ার জন্য বলা হয়েছিল। বলার ফলে ম্যাডাম বললেন ঠিক আছে ব্যারিকেড দেওয়া হবে, ছোট গাড়ি 6 চাকা যেন মাল নেওয়া হয় আসে গাড়িতে, এরকম বলেছিল প্রধান ম্যাডাম। আমরা তো বলতে চাইছি যাতে গাড়ি নিয়ে যা, খালি এখানে করা যাবে না। হ্যাঁ, রাস্তা এমনিতে খারাপ হচ্ছে, যাতে আরো অন্যান্য রাস্তায় এরকম ভারী গাড়ি না ঢুকে। বাংলার সোনার মেয়ে বিশ্বজয় করে আগেই ফিরেছেন দেশে, মিলেছে সোনালী অভ্যর্থনা। পুলিশের ডিএসপি পদে দায়িত্ব নিয়ে এবার নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও জানালেন শিলিগুড়ির তরুণ তুর্কি। সল্টলেকে আগামীর লক্ষ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। প্রথমে নেটে নকিং আর তারপরে ব্যাট হাতে নেটে পড়লেন ক্রিকেটীয় ছন্দে। জানা গেছে শিলিগুড়িতে নয়, রাজ্য পুলিশের চাকরি করবেন কলকাতাতেই। ইডেনের সংবর্ধনার মঞ্চ থেকে রিচাকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দেওয়া হয় বঙ্গভূষণ, সোনার হার পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বিশ্বকাপ জয়ের 1 মাস পর ফের মাঠে নামলেন বাঙালির গর্ব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের পর সংবর্ধনা, তার সঙ্গে ব্যক্তিগত সময় ছুটি কাটানো, তাই ক্রিকেট মাঠ থেকে কিছুটা দূরে ছিলেন রিচা। আবার ফিরতে হবে মাঠে, সেই কারণে ব্যাট হাতে নেমে পড়া বাঙালি কন্যা রিচা শুধু অনুশীলন করলেন নয়, তারপরে মুখোমুখি হলেন নিউজ 18 বাংলার। আমাদের সঙ্গে রয়েছেন ডিএসপি রিচা। নতুন একটা দায়িত্ব, ওই মুহূর্তটা যখন রাজীব কুমারের হাত থেকে ওই ক্যাপটা নেওয়া ডিএসপি, ওই মুহূর্তটা ঠিক কিরকম ছিল? অলরেডি ছবিতে আমরা সবাই দেখেছি। ডিএসপি রিচা ঘোষের অনুভূতি। ভালো লাগছে, কেন কি লাইক আমার ছোটবেলায় ক্রিকেটের পরে আমার যেটা করার ইচ্ছা ছিল লাইক আর্মি বা পুলিশ, যে কোনো কিছুতে আমার আসার ইচ্ছা ছিল। তো পুলিশ যখন জবটা পেয়েছি, যখন মমতাদি জবটা অফার করলো, আই থিঙ্ক তখন খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড যখন জয়েনিং করছিলাম তখন আরও খুশি হয়েছি। আমি শুনেছি রিচা ছোটবেলা থেকে এই পুলিশ বা আর্মি এইগুলো হতে চায়, যেটা তুমি এখনো বললে। এই যে প্রাপ্তি মুহূর্ত, ওই ড্রেসে, পুলিশের পোশাকে যখন প্রথম আয়নায় নিজেকে দেখলে, সেই ফিলিংসটা? যেমন ক্রিকেটের যখন আমি নিজের ইন্ডিয়া যখন পড়েছিলাম, ইন্ডিয়া ডেবিউ করার আগে যখন ড্রেসটা পরেছিলাম, যেই ফিলিংটা ছিল সেরকমই সেম যখন পুলিশের ফার্স্ট টাইম পুলিশের ড্রেস পরে যখন রেডি হলাম নিজে, তো ওটা সেম ফিলিং, একটু ডিফারেন্ট অবশ্যই, বাট খুব ভালো লাগছে তখন। আর ওই মুহূর্তে পরিবারের সবাই মা বাবার সঙ্গে ছিলেন, তাদের অনুভূতি কীরকম লাগছিল? এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর যখন ঘোষণা করেছিলেন ইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে, সেই সময় তো আমি দেখেছি তুমি কি বলবে একটু মানে বাকরুদ্ধ ছিলে, বাট এই যে প্রাপ্তি, তোমার প্রতিক্রিয়া? ফ্যামিলির সবাই খুশি হয়েছিল যখন ডিএসপির এটা ঘোষণা হয়েছে, যখন সিএম ম্যাম ঘোষণা করেছে। তাকে ধন্যবাদ, কেন সেই অনেক মেয়েদের জন্য আরও অনেক কিছু এটা যখন আমার জন্য করেছে, তখন অনেক মেয়েদের জন্য এটা খুলে যাবে রাস্তা। তো আই থিঙ্ক এইটার জন্য ধন্যবাদ তাকে, অ্যান্ড ফ্যামিলি অনেক খুশি ছিল। শেষ মুহূর্তের চমকটা অবশ্যই বাকি ছিল। পাশের সিটে বাবাকে বসিয়ে প্রিয় পছন্দের গাড়িতে স্টিয়ারিং হাতে রিচা ঘোষ। তাই শেষ মুহূর্তের ভিডিওটাও আপনাদের জন্য এক্সক্লুসিভ খোলা থাকবে। ক্যামেরায় সৌমেন দাসের সাথে ইরণ রায় বর্মন।